একটা আড্ডার আয়োজনের একটা অভিলাষ বলা যায়। এবার প্রায় খুবই প্রাধান্য আমাদেরকে আগেও অনেকবার সময় দিয়েছে। 2012 সালে কাছ থেকে আমাদেরকে একাধিকবার আড্ডায় আমাদেরকে অনেক সুস্থ করেছে। তারপর 2015 সালে একটা সুস্থ কাজ করার জন্য আমরা এখানে ভলান্টিয়ার কাজ করার সৌভাগ্য অর্জন করেছি। আমার মনে হয় এটা আমাদের জীবনের একটা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এক্সপিরিয়েন্স। তো আসলে এবার সাথে আড্ডা বা মজলিস একটা লার্নিং এক্সপিরিয়েন্স। তো আমরা দেখেছি যে আমার প্রায় নতুন 3 বছর ধরে এই কাজটা করতেছে। পরে আমরা জানতে পারলাম উনি একটা দুর্দান্ত পিএইচডি করেছেন এবং এটা গুরুত্ব এবং সাইজ সব দিক থেকে এটা অনেক বড়। 230টা অথবা বই আকারে গেলে এটা 4-5 হবে। তো আমরা আসলে ওনার পিএইচডিটাকে কেন্দ্র করে আমরা আলাপ আলোচনা করার চেষ্টা করবো। এর আগে উনি আমাদেরকে একটা ভিডিও দেখার জন্য বলেছিলেন, অনেকে পাঠাইছি। তো আমি আসলে আলোচনা শুরু করার জন্য আমি ওই ভিডিও থেকে একটা পয়েন্ট থেকে একটা নাইস একটা দৃশ্য থেকে আমি শুরু করতে চাই। সবচেয়ে স্ট্রাইকিং একটা দৃশ্য বলা যায়, যেটা আমি 4-5 বার দেখছি। একটা হচ্ছে মিলানে যে সিরিয়ান আর্টিস্ট আলা এবং তারে কাছে আপনি কথা বলতেছেন লাভ নিয়া বা ল্যাঙ্গুয়েজের। তো আপনার কথাটার ইফেক্ট যে আলার উপরে পড়লো এটা ক্যামেরাতে আসতেছিল। তো আমার কাছে এটা মনে হচ্ছে যে এই ফিল্মের সবচেয়ে সেরা একটা দৃশ্য, যে মানুষের ওয়ার্ড ক্যান হ্যাভ সাচ ইম্প্যাক্ট অন দ্য ফেসেস অফ পিপল। তো আলার মুখের মধ্যে আপনার কয়েকটা কথার যে প্রভাবটা, আসলে এটা তো একটি ওই সিচুয়েশনে ওই সিনে আপনি সরাসরি ছিলেন ক্যারেক্টার হিসেবে অথবা ডিরেক্টর হিসেবে। ওই সিনটা কেন এরকমটা হলো, এটা যদি আমাদের একটু ইলাবোরেট করেন যে আলা কেন কীভাবে ইমোশনাল রিয়াক্ট করলো, ন্যাচারাল আর আমার কাছে মনে হচ্ছে যে ওইটা দিয়ে আসলে এই যে ডিসপ্লেসমেন্ট রিফিউজি ও যেই ক্রাইসিসগুলো নিয়ে আপনি এই ফিল্মে ডিল করছেন, আমার কাছে মনে হয় যে এই একটা বিষয় দিয়ে অনেক বেনিফিট। আপনি যদি আমার এই প্রিয় একটা দৃশ্য নিয়ে আলাপটা শুরু করতে চান, তারপর আমরা আস্তে আস্তে জটিল অন্যান্য সহজ নিয়ে আলাপ আলোচনা করি। কে কে দেখছিলাম একটা দেখতে পাচ্ছিলাম তাহলে তুমি শুরু করতে আমি এখানে জিজ্ঞেস করি ব্যাকগ্রাউন্ডটা বলতে। আচ্ছা, তুমি যে প্রশ্নটা বলছো ইম্পর্টেন্ট প্রশ্ন, না এটা মনে রাখবো, আমরা লাস্ট টাইমে টাইম করছি। কারণ আমি একটু দিতে চাই জানেন। তো সাবেলের প্রশ্ন করছে ফিল্মটা নিয়ে বলি আমার পিএইচডি কী বলবো এরকম বন্ধ রাখি যাতে সবাই আমরা একই পেজে থাকি। সেই কারণে এটা হচ্ছে কি, আমি 2015 সালে দেশ ছাড়ি। মানে আমি আমার জীবনে আসলে অর্ধেকের বেশি সময় দিয়েছি বিভিন্ন কারণে। আমি চাইছি বাংলা ভাষা পেতে, আমি চাইছি আমার কোনকে সার্ভ করতে বিভিন্ন ক্যাপাসিটিতে, কিন্তু কোনো কারণে আমি দেশে থাকতে বিভিন্ন সময় পারি। কখনো আমার রাজনৈতিক কারণে, কখনো সামাজিক কারণে। প্রথম দেশে আমি 1994 সালে 10 বছর আমার দেশে বাংলা ভাষায় কথা বলতে হবে। তারপরে যখন প্রথম আসলাম 2003-এ, তখন আমার বাংলাই মানে পাকাচোরা হয়ে গেছিলো। টেলিটা দেখছে আমি আসার কয়েক সপ্তাহের মধ্যে একবার সাইড এবং ইকবাল আহমেদ মারা গেলেন। দুজনই আমার অত্যন্ত ঘনিষ্ঠ। ইকবাল আমার মেন্টর এবং আমার হিরোদের একজন, আর একবার সাইড আমার সরাসরি আমার শিক্ষক। আর অবাক হয়ে লক্ষ্য করলাম যে আমরা বাংলাদেশে সাইড তো করিনি, ইভেন সলিমুল্লাহ ভাই সাইড করেননি, আর ইকবাল একজন নামই জানেন এক্সেপ্ট ফরহাদ ভাই ফরেন স্যার। তখন আমরা আরসি মজুমদার আমাদের ইউনিভার্সিটির অলরেডি একটা বড় সংখ্যা আয়োজন করতাম। ইকবালের সাথে আমার ছবি ছিল, একটা ইয়ে ছিল, সেগুলো দেওয়া হলো খালেদ সাহেব। খালেদের পুরো নাম ভুলে গেছি, হেড অফিস বিজ্ঞাপন সংস্থা। তাকে দেওয়া হলো পুস্তক আমার জন্য, ও নিয়ে ওটা হারার জন্য আমরা বেরোচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এরকম ধরো বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে আমরা আসসালামু আলাইকুম ভাইরা, হ্যাঁ আসে কাছে আসে আমার অল্প কয়েকজন কাছে কাছে। তো
তো আমরা যে আলোচনা করলাম সেই আলোচনার বক্তৃতার বিধান হচ্ছে আমি শুরু করলাম বক্তৃতা দিয়ে ইয়ের উপর সাইডের উপর। তারপর বক্তৃতা দিলেন হচ্ছে আবুল মকসুদ সাহেব, মারা গেছেন সিরাজের দম্পত করে থাকতেন। তারপর সবচেয়ে অসাধারণ বক্তৃতা ফরাদ ভাইয়ের সাথেও আপনাদের সাথে ছিল, সাইকেলে ছিল, সাইকেলে সবাই পড়ছে। এইটার পর সলিমুল্লাহ ভাই সাইড পড়লেন এবং যুদ্ধ হলেন, এবং বাজারে তখন সাইডের দুটা অনুবাদ আসবে, দুটার পরে অনুবাদ আসে, দুটো বাজে যেটা হয়। তো বাংলা মিডিয়া থেকে সলিমুল্লাহ ভাইকে প্রশ্ন করা হলো যে আপনি এটা আমার জানা সলিমুল্লাহ ভাই অনুবাদটা করতেন খুবই ভালো, খুবই আমি মনে করি একটা সলিমুল্লাহ হাতে সলিমুল্লাহ এই কাজগুলো ভালো করে, ওনারা আমার অনেক সমালোচনা করে, যেটা ভালো সেটা বলতে হবে, এই কাজগুলো খুব ভালো করে। তো পয়সা নিয়ে কথা বলতে হলো, বাংলাদেশে কোথায় পার শব্দ আটানা করে দিয়েছে, আর এই জন্য অত্যন্ত অনুচিত। সলিমুল্লাহ ভাই দাবি করছিলেন যে ইউএন যে পার শব্দ যেটা নেয় ওই শব্দটা এই কারণে অনুবাদটা হলো না, আজও হয়নি। এরকম কতগুলো ব্যাপার ছিল। এরকম জহির আমরা একটা প্রত্যেক মঙ্গলবার আমরা মধুকালীন একটা আলোচনা করতাম, আমাদের সাইড সার্কেল ছিল। সাইড সার্কেলের শুরুতে আমরা বিভিন্ন কিছু করতাম, জরুরি কিছু বই আমার মনে হয় সে সময় পড়া হচ্ছে। আর ঢাকা যারা আজকে যারা মোবাইল শেখার আর্ট কাজে সবাই আমাদের সাইকেলে আসলো, নাজিম লোকে আসলো। তো সেই সময় তাই আমরা কিছুটা ম্যাথমেটিক্সের আত্মজীবনীটা কথা বলতে ওটা পড়া শুরু করেছিল। তো পরে একসময় জহির ওইটাকে তারপর আমরা একটা প্রয়োজনে আলোচনার প্রয়োজনে আমরা কিছু করছি, পুরোটা আমরা ফলো করি, সেই দুজনের বই নিয়ে হয়েছে। আমরা শুরু করছি ফলো, আমাদের যে আলোচনা শেষ হয়ে গেছে, কিন্তু আলাদা সাইজের তো হয়েছে শুধু আবার রিটার্ন পড়ার জন্য কিংবা অন্য কিছু করার জন্য, সেটা আলাদা। আমি এটাই চাইছিলাম যে এইভাবে ট্রেনার করি। জহির পরে আমাকে আবার অ্যাপ্রোচ করলো যে ম্যালকম এক্স অনুবাদ আপনি করতে আগ্রহী। তো আমি মনে করি এই বইটা অসম্ভব জরুরি অনুবাদ করা, বিভিন্ন কারণে আমার অনুবাদ করা সম্ভব হয়নি। তো এই কথাগুলো আমি এখানে বলতেছি অন দ্য রেকর্ড যে তোমরা যদি সম্ভব হয় অত্যন্ত জরুরি, বিশেষ করে ম্যালকম এক্স স্ট্র্যাটেজি। আজকে আমি যে কথাটা ওর প্রশ্ন করে বলে যাচ্ছিলাম যে যেই প্রেক্ষিতে যে বর্গমুদ্রা যে পরিমাপ, তোমাকে যদি বলি এখান থেকে এই পদ্ধতি একটা মাপো, মেপে বললাম ভাই এটা তো 6, এখানে কত 6, তার মানে আমি যে মাপতেছি আমার স্কেলের মধ্যে কোনো গন্ডগোল আছে, এখানে বর্গমুদ্রা। যে বর্গমুদ্রা আমরা ইতিহাসকে বুঝি সে বর্গমুদ্রা হচ্ছে হিন্দু প্রিন্সিপাল, সে বর্গমুদ্রাটা হচ্ছে সেই 18th সেঞ্চুরির বেঙ্গল রেনেসাঁর সাম্প্রদায়িক বর্গমুদ্রা। তো বাঙালি মুসলমান আমাদের কৌমে যদি আমাদের ইতিহাস লিখতে হয় আমাদের নিজস্ব বর্গমুদ্রা তৈরি করতে হবে, সেটা সাবাদানসারি ইয়েতে হবে না, সেটা হবে না। তোমার ইয়েতে বলি আমি সেই বর্গমুদ্রা তৈরি করার জন্য যেরকম ধরো অনেক আমি এই বইটা খুঁজতেছিলাম, আজকে পেলাম। এটা হচ্ছে নজরুল ইসলামের সমস্ত লাঙ্গল এবং গণমানি ফ্যাক্সকল। তো আমার দরকার ছিল যে 1925 সালের 16ই ডিসেম্বর 11 জন, এটা কিন্তু লাঙ্গলকে বলা হয় সাম্যবাদী করে। লাঙ্গল হচ্ছে টোটাল অ্যানার্কিস্ট পত্রিকা, এখানে পাকুনিনের জীবনী, পাকুনিন হচ্ছে অ্যানার্কিজম, পাকুনিনের জীবনী ওনারা ছাপতেছে। ওনারা নতুন করে চিকিৎসা বন্দোবস্ত, নতুন করে জমির ভাগ কীভাবে লেনিনের সমালোচনা হচ্ছে, এটা কোন চাষি করবে, চাষি যেটা লেখা, এটা টোটাল অ্যানার্কিস্ট পত্রিকা। হ্যাঁ, সুভাষচন্দ্র বসু দিয়ে করা হচ্ছে। তো এখানে 13 জন মুসলমান না 13 জন অ্যানার্কিস্টকে গ্রেফতার করে জেলে পাঠানো হচ্ছে। আমার অত্যন্ত দরকার একটা তাদের জন্য যে 13 জনের মধ্যে মানে 13 জনের নাম কি, 13 জনের মধ্যে 11 জন মুসলমান, 2 জন মাত্র সনাতন ধর্ম। এই নামগুলো আমার দরকার ছিল। ধরো তুমি বলো না তথ্য কোথায় পান, হ্যাঁ আমি ইয়েতে গেছি তোমার কপিলবাগে আমাদের রামকৃষ্ণ মিশন আছে, রামকৃষ্ণ মিশনের একটা বইয়ের সেখানে ধরো দিনাজপুরের রামকৃষ্ণ মিশনের যে সন্ন্যাসিনীরা ছিলেন তাদের আত্মজীবনী মানে তাদের স্মৃতিকথা, আমার সেটা দরকার ছিল বাঘাযতীন, বাঘাযতীনের ইয়ের জন্য। কারণ আমাদের তো এক কাট্টাভাবে এক বইয়ে সুন্দরভাবে পাবো এই সৌভাগ্য তো আমাদের নাই, আমাদের জড়ো করতে হয়। ওখান থেকে ধরো আমার ওটা বের করতে দিচ্ছে বাঘাযতীনের ইয়ে তরুকাবেদের। এখন আমি বিশেষ করে হাতেম তাইটা অত্যন্ত যত্নের সাথে আমার দুদিন করে পড়তেছি, কারণ ওখানে অদ্ভুত অদ্ভুত কিছু হাতেম তাই হচ্ছে এরকম আমাদের সনেট সিকোয়েন্স বলে একটা ব্যাপার আছে, হ্যাঁ এরকম আমাদের আমাদের সোয়ালিকাবের ছোটো সনেট সিকোয়েন্স, এটা হচ্ছে সবচেয়ে মানে অসাধারণ দীর্ঘ অপূর্ব একটা সনেট সিকোয়েন্স। আবার সে তো বড় কবিতাও আছে, কিন্তু এটা একটা কোডেড কবিতা, এখানে উনি একটা পার্টিকুলার সময় এবং পার্টিকুলার কিছু সংকেত দিচ্ছে। এইটা সবাই ধরো মানে
কাব্য সৌন্দর্য খুঁজি, এটা তো কাব্য সৌন্দর্য আমরা পড়তেছি না, আমাদের পড়া তো অন্য পড়া, তাই না? ধরো কবিতা, কিছু কবিতা ধরো আমরা রহমান, শামসুর রহমান পড়বো, আমরা গুণ পড়বো, তার সাংস্কৃতিক মূল্য আছে, কিন্তু তার দার্শনিক আমার কৌমের মূল্য কি আছে? জিরো। আমরা ঠাট্টা করতাম রামান ভাইয়ের সাথে, দেখতাম, আমরা দেখছি কিনা আমি জানি না, রামান ভাইয়ের প্রতি যখন উনি ডেট দিতেন, আমরা বলতাম এটা রামান ভাইয়ের কাল ছিল না, কারণ উনি ওইটাই বুঝছে, হ্যাঁ, ডেট দেওয়ার মনে করে সে কাল, হ্যাঁ। আর কবিতাটা, আগের কবিতা দেখবা, হ্যাঁ, সে লাজারাস ইকারুস এনে ফাটায় ফেলতেছে গ্রিক মিথের নামটা, হ্যাঁ, ওই নামটুকু, হ্যাঁ, নামটুকুই মিথ, হ্যাঁ, অ্যাগামেমনন, এই সেই মিথকে, হ্যাঁ, মিথকে আত্মস্থ করে যে নতুন একটা মিথকে ভর করে আমরা নতুন কথা, আমার কথা বলবো, তাই না? চিহ্ন মাত্র, হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। উল্টাটা দেখো তুমি, বক্তিয়ারের ঘোড়া দেখো, হ্যাঁ, মানে শব্দের ব্যবহার থেকে শুরু করে, হ্যাঁ, যে মানে ধরো সুলতানি আমলে তোমরা তো জানো, ধরো আবার আরেকটি দেশের ব্যাপার হচ্ছে কি, এই জন্য ভট্টশালী এত ইম্পর্টেন্ট, এবং মুর্তজা বশীর সৈয়দুল্লাহ সাহেবের ছেলেও খুব ইম্পর্টেন্ট। তুমি দুইভাবে ইতিহাসের ভেতরে ঢুকতে পারো, হ্যাঁ, আর্কিওলজিক্যাল অনেকগুলো জায়গা আছে, একটা হচ্ছে সাংস্কৃতিকভাবে কম্পারেটিভ, আরেকটা হচ্ছে মুদ্রা ব্যবস্থা, মুদ্রার মাধ্যমে। সুলতান আমলের মুদ্রা একদিকে আরবি লেখা, একদিকে বাংলা লেখা। আমরা আজকে বলতেছি আমারই বাংলা ভাষা, ওরা তো ওই সময় থেকে বাংলা ভাষা করতেছে, তাই না? একদিকে আরবি, একদিকে বাংলা। তো এই সংগ্রহটা আমরা পাইছি, মুদ্রা বেশি অসাধারণ কিছু সংগ্রহ আছে, যেটা এখন মানে আমাদের সরকারি আয়ত্তের মধ্যে নয়, পার্সোনাল যেটা হারাটা যাবে শুরু পর, আর বাংলা বিষয় ডক্টর সাহেব যিনি আমাদের মিউজিয়াম প্রস্তুতি করছে। এটাই ব্যাপার, মানে কলোনিয়াল আমরা যে জ্ঞানের কথা বলি, জ্ঞানের দুটা উৎস আছে, দুটা পয়েন্ট আছে, একটা হচ্ছে ইউনিভার্সিটি, একটা মিউজিয়াম। ইউনিভার্সিটি এবং মিউজিয়ামের আর্কাইভ যদি আমরা কথা না করতে পারি, জ্ঞানের উপর আমাদের করতে পারি, এবং জ্ঞানটা যদি আমরা ইন্টারপ্রেট না করতে পারি, জ্ঞানের উপর আমাদের কোনো কথা থাকবে। তো ওইটা হচ্ছে আমার মেইন উদ্দেশ্য এবং আমার থিসিস, এবং যা বলো ওই জায়গায়। এখন ঘুরে ফিরে সাবিনের কথায় আসি, যে 2015-তে আমি তো মানে বিভিন্ন কারণে আমি ধরো দেশে থাকতে পারিনি, তো 2003 আমি 1994 ছাড়লাম দেশে, 2003 আসলাম, 2003 থেকে 2006 পর্যন্ত আমি মোটামুটি দেশে ছিলাম। তখন ধরো আমরা অনেকগুলো কাজ করতে পারছি। হ্যাঁ, 6-এ আমি এক মহিলার প্রেমে পড়লাম, আরেকটা আগে পড়ছি, প্রেমে তো পড়তেছিলাম, সিরিয়াস প্রেমে পড়ে দেশ ছাড়ছি বোধ হয় 5-এ। হ্যাঁ, 6-তে আমি বই যেটাই লিখলাম। তো তখন হইলো আমার আরেক দেশে, কিন্তু আমি তখন দেশে কাজ ছাড়ি, তখন আমি ম্যানেজার তৈরি করছি। ধরো বাঙালি মুসলমানের চোখ দিয়ে, এবং ধরো দেশ ভাগ হয়ে গেল, পূর্ব বাংলার মুসলিম এবং পাঞ্জাবের, মানে পূর্ব বাংলার চাষা এবং পাঞ্জাবের চাষারা বানাইছে পাকিস্তান, এবং পাকিস্তান হওয়ার পর পূর্ব বাংলার চাষা এবং পাঞ্জাব হয়ে গেল প্রান্তিক। তাদের আবার নতুন করে চিন্তা করতে, এবং বালুচ তাদের নতুন করে চিন্তা করতেছে আমাদের অধিকার কী হবে, আমাদের আমরা কীভাবে পাচ্ছি, তাই না? আমরা প্রান্তিক হয়ে গেলাম। তো এই অবস্থায় ধরো মানে এই ইতিহাস, এই মুহূর্তগুলা নতুন করে it is probably open talk. কি আমাদের প্রোগ্রাম আসছেন? হ্যাঁ হ্যাঁ, বসেন, বসুন। ভিডিও হচ্ছে কথা লাগবে। তো যেটা হলো যে 2006, হ্যাঁ, মেহেরজান যারা পাকিস্তান বানালো, যারা পাকিস্তানের যুদ্ধ করলো, সেই মানুষগুলা, যোদ্ধারগুলা, কৃষক, হ্যাঁ, তারা 71 যুদ্ধের সময় তাদের অবস্থা নিয়ে, এবং তাদের চোখে মুক্তিযুদ্ধ কী হতে পারে, এটা ছিল আমার মেহেরজানের পজিশন। তো এখন মেহেরজানটা বানাতে যাচ্ছি। মেহেরজান আমরা শুরু করছি অনেক আগে। মেহেরজানের অরিজিনাল আইডিয়া হচ্ছে, আমার সাথে আশিক বলে গেছিল, আমার বলা ছোটবেলার, ও বিয়ে করলো রুবাইয়াত তখন লন্ডনে হ্যাঁ আশিক মুস্তফা, রুবাইয়াত তখন লন্ডনে ইয়ে করতেছে, স্কুল অফ ওরিয়েন্টাল স্টাডিজে ও পিএইচডি মাস্টার্স ইংরেজি মাস্টার্স, উর্দুর মধ্যে মাস্টার্স। ওরা ঠিক করলো, আমি তখন প্যারিস থেকে আমি তখন লন্ডনে আসলাম,
তখন ওইখানে বসে আমাদের ঠিক হলো যে আমরা এটা বানাবো। এটা শুরু হয়েছে আগে 6 সালে, এটা কাজ আমি বের হয়ে গেছি প্রজেক্ট থেকে 7-এর দিকে, ইসলামের রেভিনিউ সিস্টেম 11-তে। আমি এটা কাজ করতেছি, আমি সামদানি নিয়ে কাজ করছি। বাংলাদেশের প্রথম আর্কিটেকচার ম্যাগাজিন আমরা বের করার চেষ্টা করছি তখন। ম্যাগাজিনটার নাম হচ্ছে ডিজি। আমাদের কোনো আর্টিফিশিয়াল হিস্ট্রি, আর্কিটেক্টিক ঘটনাগুলো ঘটতেছে, আমাদের কোনো ম্যাগাজিন ছিল না। তো আমরা আর্টিফিশিয়াল ম্যাগাজিন এগুলো অনেক কাজ করতেছে এখন। হ্যাঁ, তারপর ধরো বেঙ্গলের একটা পত্রিকা ছিল জামিনীরা, জামিনীর আমি এক দিয়ে সম্পাদনা করছিলাম। তারপর স্যার এবং আরেকজনকে আছে এই দুজন মিলে ষড়যন্ত্র করে আমার শেষ খাইতে না। কায়সার অতটা খারাপ না, কায়সার আপত্তি করছে আমাকে নিয়ে, আছে না খাইরুল কি নাম অবশ্য অন রেকর্ড বলা যায়। হ্যাঁ, জীবনানন্দ অনুবাদ করছে। হ্যাঁ, ইংলিশ থেকে আসছে। না তারপর আপনি ডেপার্টে তারপরে ডিপার্টে ছিলাম শুক্রের সময়। ডিপার্টে আমি হচ্ছে আমরা যখন আঁকতে শুরু করি তখন আমি ডিপার্টে আমি নিজেই বের হয়েছিলাম, সময় দেওয়ার সময় ছিল। তো এই কাজগুলো হচ্ছিল। কিন্তু তারপর 2015 সালে আমি ঠিক করলাম যে কতগুলো ঘটনা ঘটতেছে যেগুলো আমি আর বুঝতে পারতেছি না। আরব স্ট্রিট হলো, তো আমি এই যাত্রাটার মধ্যে আমি না আসি বাংলাদেশে, আমি না আসি প্যারিসে, আমি না আসি লন্ডনে, আমি বুঝতে পারতেছি না এবং টেকনোলজিক্যালি কতগুলো চাপ করতেছিল যেগুলো আমার আয়ত্তের মধ্যে ছিল না। আমি ভাবলাম যে এখন আমার আবার পড়াশোনা মানে সিরিয়াসলি পড়াশোনা শুরু করা দরকার। আপনার দ্বীপের বাইরে চলে যাচ্ছিল ঠিক না, মানে ব্যাপার হচ্ছে যে আমি তত্ত্বকে মনে করি তত্ত্ব হচ্ছে পোস্টমর্টেম। জীবন কখনো তত্ত্ব থেকে এগিয়ে না, বরং উল্টো। জীবন অনেক আগানো থাকে, তত্ত্ব দিয়ে আমরা ব্যাখ্যা করি। তত্ত্ব হচ্ছে কি, আমি ডিফিনেশন বলি, মানে হাইডেগার যেটাকে আনথট বলতেছে, যেটা আমাদের সামনে আছে কিন্তু আন্ডার ইরেজার, আমরা দেখতে পাই না অবশ্যই। যেরকম ফেমাস প্রকাশ আছে ইনভিজিবল ম্যান, যে তাহলে এখানে কি কৃষ্ণাঙ্গ মানুষ না আছে, তাহলে তার ইনভিজিবল তার আন্ডার ইরেজার। তো এই যে ইনভিজিবলকে ভিজিবল করা, এটা করে তত্ত্ব। হ্যাঁ, তত্ত্বের কাজ হচ্ছে ডিভাইন করা, হ্যাঁ, ডিভিনেশন। তো সেই জন্য তত্ত্ব সবসময় পোস্টমর্টেম, এটা এক কিছু মারা যাওয়ার পর কাটাকুটি করতে তত্ত্ব না। কিন্তু যখন একটা জীবন্ত, তখন তত্ত্ব দিয়ে করতে গেলে সবসময় রেজাল্টটা ভুল আসে, তুমি কখনো সঠিক রেজাল্ট পাবো না, তখন জীবন্ত ঘটনা ঘটছে। আর আমার সবসময় ছিল যে আমি এই ঘটনাগুলো শরীর থাকতে চেয়েছিলাম। আমি আজও পারছি, ধরো আমি যাদের সংস্পর্শে আসতে পেরেছি, যারা আমি শ্রদ্ধা করতাম, তাদের আমি কাছে শিক্ষিত সরাসরি তাদের কাছে। তো এরকম ঘটনা তখন ঘটতেছিল। হ্যাঁ, খুব অসাধারণ টেকনোলজির উপর চলাচল করার জিনিস ছিলেন, যাদের সাথে আমি কথা বলে করতে চাইছি। তখন ধরো এখন ধরো আমরা এআই কথা শিখছি, প্রথম যখন তখন ধরো সাইবর ম্যানিফেস্টো বলে একটা অসাধারণ ম্যানিফেস্টো, একটা অসাধারণ কোর্সের, তার সাথে আমি কাজ করতে চাইছি আমার ইউনিভার্সিটি। তো এরকম ধরো অনেক ঘটনাগুলো ঘটতেছে, তখন আমার বেরোবার আমি খুঁজছিলাম। কিন্তু ইতিমধ্যে ধরো আমি কিউরেট করে ফেলছি, ইতিমধ্যে আমি সিনেমা বানাই ফেলছি, ইতিমধ্যে আমি ধরো আর্ট বুঝে গেছি। আর এটাও ছাড়তে চাই, আমরা ইউরোপে অনেক কতগুলো জায়গায় আমাদের ছাপ পড়ে গেছে, ওটা আমি ছাড়তে চাই। আসসালামু আলাইকুম, বড় ভাই আসেন, কেমন আছো রাজীব? কাছে আসেন, ঘুরে বসে নেই, আমরা বাস্তবে তো আমি একটা প্রোগ্রাম খুঁজতেছিলাম, যে প্রোগ্রামটা শুধুমাত্র গবেষণা হবে না, একই সাথে আমি অ্যাপ্লাই করতে পারবো, মানে আমার যেটা শিখতেছি, ফলে এটা হাইব্রিড পিএইচডি করতে চাই। তো আর আমি ইউরোপে যেতে চাচ্ছিলাম না, ইউরোপে আমি জানি কি অবস্থা, ইউরোপ আমার ঢাকা ছিলাম ইউরোপ, ওয়েস্ট ইউরোপ, ফলে ইউরোপে আমার একজন, আর ওরা ফান্ডার না গবেষণা করে, ফান্ডার যে ফান্ডার ইউরোপে না পরিচয়। তো আমি ইচ্ছা ছিল উত্তর আমেরিকা করবো। তো আমি উত্তর আমেরিকা আমার তিনটে মাত্র 3টে ইউনিভার্সিটি, যারা হাইব্রিড, যারা তোমার গবেষণার সাথে সাথে আমাদের ফুল মানাতে দিতে অপরদিকে কাজ করতে দিতে ফান্ড আছে দুটো, ইউএসসি, গেছি ইউসিএসসি, আর আরেকটি কোন ইউনিভার্সিটি গেছি। 3টে ইউনিভার্সিটি পেলাম, 3টেতে আমি অ্যাপ্লাই করলাম। এটাতে সবচেয়ে বেশি প্রায়োরিটি ছিল, কারণ আমরা তো ধরো আমি তো কলেজ গ্রাজুয়েট, আমার তো আইভি লিগ দরকার নেই, আমার দশটা তারা সুযোগ দিবে আর ছেড়ে দিবে, বেশি কন্ট্রোল করবে না। হ্যাঁ, বেশি আমাকে মাইক্রো ম্যানেজ করতে গেলে সমস্যা।
তখন আর আমি কাজ করতে পারবো না। তো এখানে গেলাম এবং তখন আমরা গবেষণা শুরু করলাম। আর একই সাথে ধরো আমি একটা অফার পাইলাম, যেটা হচ্ছে আমাদের ছেলেকে এই না হারিনা মোহাম্মদ হাদিস আমার চিফ ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বুয়েটের এখন চিফ ডিজাইন করে। যে ইউরোপে যে ইলেকট্রিক্যাল কার আছে, কারের চিফ ওর ডিজাইন করে, আরও অনেক কিছু না ওরা করে। হ্যাঁ ওর চিফ মানে যাই হোক। তো হাদি আমার বন্ধু, মানে অনুষ্য বন্ধু আর কি, ও অস্ট্রিয়ার অস্ট্রিয়ার ক্যারেন্থিয়া বলে জায়গা আছে, মিথিক্যাল জায়গা, অসাধারণ জায়গা। হোলি রোমান এম্পায়ার যখন ভেঙে গেল, হোলি রোমান এম্পায়ার বলে কিন্তু রোম, আজকে জার্মানি ভেঙে গেল, তখন অদ্ভুত কিছু ঘটনা ঘটে, যেটার মানে প্রাণকেন্দ্র হচ্ছে ক্যারেন্থিয়াতে। এটা নিয়ে ঝুল বর্ণের উপন্যাস আছে, আর অনেক মজা মজা জায়গা আছে। তো ও তখন খুব বড় একটা কোম্পানিতে, ইনফিরিয়ন বলে একটা কোম্পানি আছে, ওখানে সে ইঞ্জিনিয়ার। ক্যারেন্থিয়ার ফিলাক বলে একটা শহর, আর ফিলাক আবার শহর, তার একদিকে ফিলাক থেকে 4 ঘন্টা ট্রেন নিয়ে তুমি মিউনিক চলে যাবে, যেটা হচ্ছে ফ্যাশনের জন্ম, অত্যন্ত রিচ একটা জায়গা। তো 1922 সালে তোমার বাউহাউস বলে একটা মুভমেন্ট হয়। বাউহাউসের কথা তুমি জানো? আর্কিটেকচারাল আর্ট, হ্যাঁ, মানে নতুন করে ধরো শান্তিনিকেতন, তারপর বাউহাউস, তারপর ব্ল্যাক মাউন্টেন আমেরিকার, এগুলো সবই কিন্তু জীবনকে নতুনভাবে ডিজাইন করা একটা মুভমেন্ট ছিল। আমাদের রবীন্দ্রনাথ এই মুভমেন্টের সাথে জড়িত, সেটা পরের কেন। তো 1922 সালে কলকাতায় বাউহাউসের একটা শো করে, পল ফ্রি নাম কি, পল ফ্রি অ্যাডমিনিস্ট্রি, সবার আর্ট ওয়ার্ক কলকাতায় আসে 22 সালে। এটা ছিল 4th এক্সিবিশন ইয়ার তোমার ওরিয়েন্টাল স্টাডিজ, ওদের 4th এক্সিবিশন বাউহাউস ওখানে আসে। এই যে কাজগুলো, এই কাজগুলো বাউহাউস আসবে, এই কাজগুলো মিউনিক পিনাকাথেক বলে একটা মিউজিয়াম আছে, ওখানে রাখা আছে। তো ধরো এই ফ্ল্যাট থেকে 4 ঘন্টা। তো হাদি একটা আয়োজন করে, এর সাথে কথা বলে, ফ্ল্যাটের মেয়রের সাথে কথা বলে একটা রেস্টুরেন্ট ছিল, ওখানে আমাদের দাওয়াত করে। 2005 সালে মনে রাখে, এটা কিন্তু সেই তথাকথিত তোমার রিফিউজি, সিরিয়ান রিফিউজি এক্সপ্লোশনের কাজ, সব সিরিয়ান রিফিউজি মেডিটেরিয়ান পার হয়ে আসতেছে। তো আমি যে প্রেসার থেকে আমি ওদের উপর একটা ডকুমেন্ট দিলাম, ওরা আমাকে থাকার জায়গা দিল, ফুল সাপোর্ট দিল। তখন আমরা খুব ইন্টারেস্টিংভাবে ওখানে গিয়ে এক ইন্ডিয়ান মেয়ের সাথে পরিচয় হলো, সে অস্ট্রেলিয়াতে বিয়ে করছে। মেয়ে মানে কী বলবো, মানে আমার পুরো ক্যাডার হয়ে গেল, যা মানে অসম্ভব কাজ সে ওইটা সম্ভব করে ফেলতেছে। হ্যাঁ, আমি অসাধারণ এডিটার পাইলাম, অস্ট্রেলিয়া ওই সব এডিটার, অনেক বিরাট, মানে রাতারাতি আমার সাপোর্ট তৈরি হয়ে গেল, ইয়ে তৈরি হয়ে গেল। প্রথমে আমার টিম তৈরি করতে হয়, কাজ করবো। তো ওই কাজ ওইটা আমাদের শুরু হলো 15টা, আর ওখান থেকে আমি শার্টে চলে গেলাম আমেরিকাতে। তো ওই সময় আমি যে নেটওয়ার্কটা তৈরি করছিলাম, এই যে সিনেমাটা কিন্তু সেটা করলাম, এই সিনেমা যখন বানাই, এটা যেহেতু হাইব্রিড জিনিস, আমার থিসিসের সাথে আমার সিনেমা আবেদন করছে, হ্যাঁ, দুটো একসাথে আবার করতে। এই সিনেমাটা আমার ক্রিয়েটিভ কম্পোনেন্ট দিয়েছে, ঠিক আছে। তো যেই আমি যেটা তৈরি করছিলাম, যেটা করছিলাম, ওইটা আমি আবার অ্যাক্টিভেট করে দেবেন আমার সিনেমাটা। তো এই নেটওয়ার্কের ভিতর দিয়ে আমার সাথে পরিচয় হল তারেক ছেলেটার। তারেক একটা ছেলে, ও সিরিয়ান, কিন্তু ওর মা হচ্ছে লখনৌ। ওর মা লখনৌ, কিন্তু ওদের ফ্যামিলি এখন মুভ করতেছে মালয়েশিয়া। চিন্তা করো, মানে মোবিলিটিটা চিন্তা করো, কী ধরনের মানুষের আজকের আমাদের জীবন কী হতো। হ্যাঁ, আর ও বড় হয়েছে লেবাননে, বেরুতে। আলা পুরাপুরি ও সিরিয়ান, কিন্তু ওর বাবা মা ফ্যামিলি সব থাকে হচ্ছে লেবাননে। তো তোমরা বেনেটনের নাম শুনছো না? খুব নাম করা একটা ফ্যাশন ব্র্যান্ড বেনেটন, নিউ ইয়র্ক কালার্স অফ বেনেটন। তো বেনেটনের একটা কর্পোরেট প্রোগ্রামের অংশে একটা কালচার প্রোগ্রাম আছে। ওই প্রোগ্রামে তারা আলাকে ইনভাইট করছে ফ্লোরেন্সে। এই সময় যুদ্ধ শুরু হয়ে গেছে, সিরিয়া যুদ্ধ শুরু হয়েছে, ও যেতে পারতো, আটকে গেছে। তো রিফিউজি হিসেবে আসছে। আর তারেক ও যুদ্ধের সময় হিউম্যান ট্রাফিকার, আমাদের আলাউদ্দিনের মতো, তাদের ইয়েতে, তাদের সাহায্যে সে ইউরোপে যারা ঢোকে মেডিটেরিয়ান দিয়ে, মেইনলি 2 দিক দিয়ে ঢোকে। লাম্পাডুসা বলে একটা দ্বীপ আছে ইটালিতে। তো ওরা যেটা করে, ওরা এটাকে বাংলায় বলে গেম মারা। ওরা তো ওই দিকে আটকে আছে, হ্যাঁ, আলজেরিয়াতে, এখানে সেখানে আটকে আছে। তারপর ওদের ডিঙ্গিতে তুলে দেয়, ওরা ডিঙ্গিতে করে যারা বাঁচলো আর কেউ ডুবে মারা যায়, কেউ আসে কাছাকাছি এসে ওরা নৌকা উঠে দেয়। তখন কোস্টগার্ডকে যাদের উদ্ধার করে তারা অটোমেটিকলি ঢুকতে পারে ইউরোপে। হ্যাঁ, তো একটা ইটালিয়ান দ্বীপ আছে নাম লাম্পাডুসা, হ্যাঁ, সেদিকে ঢোকে। আর গ্রিস একটা দ্বীপ আছে, এর নাম হচ্ছে লেসবস, সেদিকে ঢোকে। হ্যাঁ,
ওখানে বিশাল ধরো ওই সময়। আর এটা হচ্ছে যারা ঢুকতেছে তারাই ওই সময় 15-তে কেউ তো আসলে গ্রিসে থাকতে চায় না, গ্রিস একটা গরিব প্রকৃতি দেশ, হ্যাঁ, সবাই যেতে চায় জার্মানি, কারণ জার্মানি ইকোনমি খুব ভালো। আর তখন যেটা হলো যে সার্বিয়ার বর্ডার ওপেন করে দিল, জার্মানির বর্ডার ওপেন করে দিল, যে আসলে সেই চলে আসছে জার্মানি, ট্রেড দেশ চলে এরকম একটা অবস্থা। ওই সময় তারে ঢুকছে এবং ও এখানে চলে আসে। আর খুব স্মার্ট ছেলে, খুব লেখাপড়ার জন্য কবি, খুব ভালো কবিতা লেখে। আমার সিনেমার কবিতাগুলো হ্যাঁ ওইটা তারেকের লেখা, হ্যাঁ আরবি কবিতা, ইংরেজি যত ভালো পারে না, কিন্তু আমরা হেল্প করছি করতে। তো তখন এই আমার নেটওয়ার্কের মাধ্যমে তারেকের সাথে পরিচয় হলো, আর তারেকের থেকে আমার ইয়ের সাথে পরিচয় হলো, আল্লাহর সাথে পরিচয়। এখন এটা হচ্ছে ভূমিকা, হ্যাঁ। তো আমি কাজ করতেছিলাম হচ্ছে, আমার সবসময় আগ্রহের জায়গা হচ্ছে কলোনিয়াল ডিসপ্লেসমেন্ট। আর কলোনিয়াল ডিসপ্লেসমেন্ট মানে শুধু জমির ডিসপ্লেসমেন্ট না, সবসময় মনে রাখবা ডিসপ্লেসমেন্ট হয় 4টা সাইটে। এক হচ্ছে ল্যাঙ্গুয়েজ, সবচেয়ে বড় ডিসপ্লেসমেন্ট হচ্ছে লেবার, তারপর হচ্ছে ল্যান্ড, তারপর হচ্ছে বাড়ি। তো এই 4 সাইডে কীভাবে ডিসপ্লেসমেন্ট হয় এইটা নিয়ে হচ্ছে আমার মানে আগ্রহ। তো এইখানে তারেক আলার গল্প আসছে। আরেকটা যে মেইন গল্প আসছে যে বয়স্ক ভদ্রমহিলা দেখছো, ওনার নাম হচ্ছে লাউরেইন ওয়াইজার। হ্যাঁ, উনি হচ্ছে ফ্লাক্সাস বলে পৃথিবীতে ধরো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে সবচেয়ে ইম্পর্টেন্ট আর্ট মুভমেন্ট হয়েছে পৃথিবীতে, তার নাম হচ্ছে ফ্লাক্সাস। উনি হচ্ছে আমস্টারডাম ডাচ ফ্লাক্সাস মুভমেন্টের মেইন মানুষ। এই যে তোমরা ইয়ের নাম শোনো না, ব্যারিন অ্যাব্রামোভিচ, তারপর এরা হচ্ছে ওনার গডচাইল্ড, এনারা ওনাকে দেবীর মতো মানে আর কি লাউরেন। তো লাউরেন যার ভক্ত, তার নাম হচ্ছে জোসেফ বয়েস। মানে আমার খুব প্রিয় শিল্পী, এবং আমি মনে করি ধরো গত শতাব্দীর শ্রেষ্ঠ শিল্পীদের একজন জোসেফ বয়েস। তো লাউরেন হচ্ছে ধরো সে অ্যান্ডি ওয়ারহলের সবচেয়ে দীর্ঘতম ইন্টারভিউ করছে। লাউরেন ধরো বয়েসের সাথে কাজ করতে পারে, পারফরমেন্স আর্ট, হ্যাঁ, যে ব্যাপারটা এটা লাউরেন এবং বয়েসেরই ধরো এটা আবিষ্কার। আজকে যে আমরা যে জায়গায় দেখি ওদেরই আবিষ্কার, ক্লাসিক্সের ওদেরই আবিষ্কার। তো লাউরেন হচ্ছে আমার সিনেমার একটা ইয়ে, ওকে দিয়ে আমি ডিসপ্লেসমেন্টের আরেকটা জায়গা এক্সপ্লোর করছি, আরেকটা। আর লাউরেন হচ্ছে সেই মানুষ যিনি দালাই লামা এবং জোসেফ বয়েসের মধ্যে সাক্ষাৎ ঘটান বন, জার্মানির শহরের নাম বন, 1984 সালে বনে, এবং একজন নেটিভ আমেরিকান শ্যামানকে নিয়ে আসে। শ্যামান বুঝো না তোমরা? বোঝা। এবং শুধু দালাই লামা না, আরও অনেক ইম্পর্ট্যান্ট। ধরো আমি প্রথম যখন আমেরিকাতে যাই, আমি একটা ইউনিভার্সিটিতে পড়ি 1994 সালে, সেটা হচ্ছে নারোপা ইউনিভার্সিটি। নারোপা স্ট্যাবলিশ করতে অ্যালান গিন্সবার্গের নাম ছিল, কবি অ্যালান গিন্সবার্গ এবং শোগিয়াম ট্রুম্পা রিম্পোশে বলে এক টিবেটান লামা, এরা দুজন মিলে ইউনিভার্সিটি তৈরি করছে, দুজনের ইউনিভার্সিটি। তো শোগিয়াম ট্রুম্পা রিম্পোশে হচ্ছে ধরো অনেক বুদ্ধিজমের ভিতরে অনেকগুলো তান্ত্রিক স্কুল আছে। একটা স্কুলের নাম হচ্ছে কাদগিউ, কাদগিউ মানে ক্রেজি উইজডম। হ্যাঁ, কাদগিউ স্কুলের উনি হচ্ছে সবচেয়ে বড় নেতা। কাদগিউ স্কুলের ডিফিউশন ট্রান্সমিশন ওয়েস্টে করছে হচ্ছে খুব ইম্পর্টেন্ট মানুষ। তো এই কাদগিউ স্কুলের অনেক ধরো শিক্ষাগুরু তুলপু বলে, জেন শিক্ষাগুরুদের বলে রশি। আমি এক জেন শিক্ষাগুরু আসলে করছি, তার নাম সাসাকি রশি। তো সেটা আর্টের আরেক গল্প, সেটা অন্য কোনো সময় বলা যাবে। যে কারণে আমি জাপানে গেছি, যে কারণে আমি আর্টে এক্সপোজ হয়েছি, যে কারণে আমি ভেনেজুয়েলাতে যেতে পারছি, সেটা অন্য গল্প। তো এই শোগিয়াম ট্রুম্পা রিম্পোশের অধস্থ অনেক ধর্মগুরুকে জোসেফ বয়েসের সাথে মেলানো হয়েছে লাউরেন শেয়ার হয়েছে। আপনার আলাপ করতে চাই কম্প্যাশনারি ইকোনমি, হ্যাঁ। তো যেটা একটা খুব ইন্টারেস্টিং হচ্ছে যে আসলে টাকা কি, টাকা কিন্তু ধরো এটা একটা কাগজ, এই টাকার এত ক্ষমতা কেন? হ্যাঁ, কারণ এটা একটা বিল, এটা একটা আইনগত ডকুমেন্ট, তাই না? আমরা ঠিক করছি, এটা আসলে আইন ঠিক করছে যে এটা দিয়ে এটা এতটুকু করা যায়। তো এইটাকেই কেন আমাদের ইকোনমি করতে হবে? যেরকম ধরো আমি অনেক কমিউনিটিতে কাজ করছি, যে কমিউনিটিতে সোলার প্যানেল আছে এবং মানুষ ধরো ব্যায়াম করে না, জিমে যায়, তো ধরো ট্রেডমিল আছে, ওরা ট্রেডমিলে যে রান করতেছে, এখান থেকে যে বিদ্যুৎ বেরোচ্ছে ওটা জমায় রাখা হচ্ছে। তারপরে একটা অ্যাপ বানানো, তুমি অ্যাপের মানুষ, অ্যাপ বানানো হয়েছে, সেটা হচ্ছে যে
যত আমরা এনার্জি উৎপাদন করলাম এই এনার্জিটা দিয়ে আমরা বার্টার করবো। খাবার কিনতে হলে ও ধরো এটা পড়েছে, আমরা এনার্জি পাঠালাম যে এই খাবার এত দাম, আমার কাছেও খাবার বিক্রি করবে। এনার্জি তো স্টোর করা যাবে, স্টোর করা যাবে, যাবে না কেন, যাবে, স্টোর করা যাবে, বিভিন্ন ফর্মে যাবে। আমরা যে এক্স্যাক্টলি যে ফর্মে চাচ্ছি ওই ফর্মে পারবো না। হ্যাঁ, যাবে। তো যারা ধরো ছুটিতে চলে গেছে তাদের এরা কিন্তু পুরাই জমে থাকবে, এইভাবে বিভিন্নভাবে। তো টাকাকে কি ধরো আজকে যে আইনগত ক্যাপিটালিস্ট যে ধরো বেশ্যাবৃত্তির যে ইকোনমি, সেই জায়গাটা এটাকে কম্প্যাশনে নিয়ে যাওয়া যেটা, যে আমি 3টা কবিতা লিখলাম, এটাকে আমি ব্যাংকে গেলাম, তার বদলে আমি 3 দিনের খাবার দিলাম, এটা কি করা সম্ভব? তো এই এক্সপেরিমেন্টেশনটা জোসেফ বয়েস করছে বিভিন্নভাবে। এবং তোমরা দেখবা যে হঠাৎ করে দেখবা 60s-এ শামসুর রহমান, নির্মল দুগুল, শহীদ গাজী তারা এক ধরনের কবিতা লেখা শুরু করলো, লিস্টের কবিতা, প্লিজ স্বাধীনতা তুমি এই, স্বাধীনতা তুমি এই। তো এটা তারা পুরোপুরি মেরে দিতে হচ্ছে। ওই সময় অক্সফোর্ডের একটা কবিতা সিরিজ বেরোচ্ছিল, তো অক্সফোর্ড নাম্বার 3 বোধ হয়, নাম মার্সি সাউন্ড বলে একটা বই। হ্যাঁ, মার্সি সাউন্ডে কিছু কবি আছে, তারা